চাকরি প্রসঙ্গ পর্ব। সৈয়দ আলী হাসান সাহেব যতদিন বাংলা একাডেমিতে ছিলেন ততদিনই আমি ওখানে কাজ করেছি আপন মনে। স্যার চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, আমি আমার কাজ করে চলছিলাম। ডক্টর দিন মোহাম্মদ এসেছিলেন ডিরেক্টর হয়ে, তিনিও আমার শিক্ষক। ওখানে আপিস চলত 9:30 থেকে 4:30 অবধি। আজিমপুর কলোনির ফ্ল্যাট থেকে 9:30টায় আমি পৌঁছে যেতাম। একদিন রিকশা পেতেই দেরি হয়েছিল না কি কারণে 5 মিনিট পৌঁছাতে দেরি হয়। পাশের কামরায় রাব্বি সাহেবের কাছে শুনলাম দিন মোহাম্মদ স্যার ঠিক 9:30টাতে ঘরে ঢুকে ঢুকে দেখেন কে এসেছে কে আসেনি। তেতলায় ওর ঘরে ছুটে গেলাম। কঠিন মুখে তিনি বললেন, তুমি তো সময় মতো আসনি অফিসে। ধাক্কা খেয়ে বললাম, ঠিক 9:30টাতেই আসি, আজ 5 মিনিট দেরি হয়ে গেছে। তিনি বললেন, সময় মতো আপিসে আসবার অভ্যাস করবে। ঘরে ফিরে চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। তারপর রাব্বি সাহেবের ঘর থেকে টেলিফোনে জেনে নিলাম সরকারি বদরুন্নেসা কলেজে পোস্ট খালি আছে। তখনই ডিপিআইয়ের কাছে আবেদন তৈরি করে আমাকে কলেজের চাকরিতে ফিরিয়ে নেবার অনুরোধ করলাম। আর পরের দিনই স্যারের কাছে দরখাস্ত নিয়ে গেলে তিনি বললেন, ও ফিরে যাবে, ঠিক আছে। বাংলা একাডেমিতে আমাকে সহ সম্পাদকের পদে নেওয়া হয়েছিল। সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি আমার মায়ের সূত্রে কিরকম নানা হতেন। আমিও বিশ্ববিদ্যালয়ে তার কাছে পড়েছি। বাংলা একাডেমির পালা চুকিয়ে ফিরে এলাম কলেজে। দেখি বকশিবাজার থেকে বাংলার বেশিরভাগ সিনিয়র শিক্ষক চলে গেছেন ইডেন কলেজে। সেখানে অনার্স খোলা হয়েছে বাংলায়। বিভাগীয় প্রধান খদিজাপাকে বলে কয়ে শেষ পর্যন্ত ইডেনে চলে আসা গেল। আজিমপুরের ফ্ল্যাট থেকে হাঁটা পথ, তবু দেরি হয়ে গেলে রিকশা নিতে হয়। কলেজের চাকরিতে আমার নানান অসুবিধার মুখে পড়তে হয়েছে। কারণ অনার্স পরীক্ষায় স্বর্ণপদক পেয়েছিলাম আমি, আর MA এর পরীক্ষাতে প্রথম শ্রেণী। তার উপর সত্যেন্দ্রনাথ দত্ত বিষয়ে গবেষণা অভিসন্দর্ভটি কলকাতা থেকে প্রকাশিত হয়ে প্রশংসা পেয়েছিল। এ সমস্তই আমার ঘোর অপরাধ। কেননা আগে থেকে যারা চাকরিতে আছেন তাদের মধ্যে খদিজাপা ছাড়া অন্য দুজনেরই বিএতে পাস ছিল। অন্যজনের অনার্স 3য় শ্রেণী। তারা ডিপিআই অফিসের কেরানিদের তুষ্ট করে রাখতেন। আপিসের লোকেরা তাই পদোন্নতির জন্য সুকৌশলে এমন ছক তৈরি করতেন যে আমার স্বর্ণপদক বা প্রথম শ্রেণী কোনো কাজেই লাগত না। আমার নীতিবাদিতার জন্য ডিপিআইয়ের আপিসের এক ক্লার্ক দুচক্ষে দেখতে পারত না আমাকে। তার হাতেই ছিল সব ফাইলপত্র। ডিপিআই এডিপিআই তার উপরেই ভরসা রাখতেন। এরপরে পাকিস্তানের বাংলা বাঙালি ছাঁকনির জালে জড়িয়ে গেলাম পুরো। ছায়ানট করি 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে, পথে পথে হাঁটি। এক প্রসিদ্ধ গল্পকারের বউ এলো শিক্ষক হয়ে। সে পথের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কারা যায় মিছিলে। গল্পও করে নানা রকম। তার স্বামী নাকি আয়ুব খানের সফল দশকপূর্তি উপলক্ষে তাকে টেলিগ্রাম পাঠিয়ে অভিনন্দন জানায়। শুনে ভয় পায়, কিন্তু যা করছি তা থেকে তো নিরস্ত হতে পারি না। ইডেন কলেজে মেয়েরা একবার ধরল ওরা রবীন্দ্রনাথের নাটক করবে। আমাকে একখানা গান শিখিয়ে দিতে হবে অনুষ্ঠানের জন্য। কি নাটক কি অনুষ্ঠান সে আমি জানি না। যদ্দূর মনে হয় বিদায় সম্বর্ধনা জাতীয় কিছু। কেননা গান শেখাতে হলো কেন রে এতই যাবার তরা কেন। সকালের দিকে ক্লাস করে ঘরে ফিরে যাই। একদিন বেলা 3টে নাগাদ কলেজের বেয়ারা জাবেদ আলী বাসায় এসে খবর দিল, প্রিন্সিপাল আপায় জরুরি খবর দিচ্ছে, অক্ষণই যাইতে হইব। দ্রুত তৈরি হয়ে ছুটে গেলাম। প্রিন্সিপালের ঘরে ঢুকতেই খদিজাপা বেরিয়ে এসে আমাকে ঠেকালেন, যেও না, প্রচণ্ড ক্ষেপে রয়েছেন। বললাম, ডেকেছেন যে? বললেন, না, বিকেলের পরে তার কোয়ার্টারে গিয়ে দেখা করবে। কি আর করা। খদিজাপা বললেন, মেয়েরা কি পূজারিনী না কি নাটক করছে সেই নিয়ে ঝামেলা। আমি তো নাটকের কিছুই জানি না। বললেন, গার্জেনদের চিঠি না কি পেয়ে তিনি এসে চিৎকার চেঁচামেচি করে নাটক বন্ধ করে দিয়েছেন। চেঁচিয়ে চেঁচিয়ে বলেছেন, এসব শান্তিনিকেতন থেকে কার আমদানি করা জানি না, কপালে টিপ দেয়, কাঁধে ঝোলা নেয়, ও সবই জানি। খদিজাপা বুঝিয়ে বললেন, বাসায় গিয়ে সব কিছু বুঝিয়ে বলে রাগ ঠান্ডা করো। তখনকার মতো ফিরে গেলাম। দেখলাম অন্য দরজা দিয়ে বেরিয়ে প্রিন্সিপাল জেবুন্নেসা আপা হেলে দুলে বাড়ি ফিরছেন। মেয়েরা যে পূজারিনী কবিতা অবলম্বনে নাটক করছিল সে আমি জানি না। যা হোক, বেলা পড়ে আসলে কলেজের পেছন দিকে তার বাসায় গেলাম।
ঘাড়ে গর্দানে ভয়ানক স্থূলদেহী মহিলা বসে বসে দেখি বাঙ্গি খাচ্ছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, ভাঙ্গি খাবে? স্থূলতার জন্য দমকে দমকে কথা বলেন। জোর করে বাঙ্গি হয়ে গেল ভাঙ্গি। স্কুলে আর কলেজে ওর কাছে আমি পড়েছি। রাগ খানিকটা পড়েছে বোঝা গেল। বাধ্য হয়ে ওই কচকচে বাঙ্গির খানিক চিবিয়ে চিবিয়ে খেতে হলো। কথা বলা গেল না, চুপচাপ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন, কথাবার্তা বললেন না। পরে রোকেয়া আপা বলেছিলেন যা করবার করে ফেলেছেন আগেই। পরদিন কলেজে গিয়ে দেখি মেয়েরা সবাই কপালে টিপ পরে স্ট্রাইক করবে বলে ঠিক করেছে। তাড়াতাড়ি করে থামালাম, তাহলে তো আর রক্ষা থাকবে না। নাম হবে আমিই ছাত্রীদের দিয়ে এসব করাচ্ছি। দুদিন বাদে ডিপিআই ফেরদৌস খান সাহেব ডেকে পাঠালেন আমাকে। বললেন, এবার আর বাঁচানো গেল না আপনাকে। রংপুরের কারমাইকেল কলেজে বদলি করা হয়েছে। মাথা নিচু করে চুপ হয়ে আছি দেখে বললেন, ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে দরখাস্ত করে 6 মাসের জন্য ছুটি নিয়ে বসে থাকুন। ফেরদৌস খান সাহেব আব্বুর ছাত্র ছিলেন আর ছিলেন রবীন্দ্রসঙ্গীতের মহাভক্ত। ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে গেলাম। অসুখের বিবরণ বলে যাই, উনি তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকেন। শেষমেশ জিজ্ঞাসা করলেন, আর ইউ আন্ডার ট্রান্সফার অর্ডার? হেসে ফেললাম। ঝানু রাজনীতিবিদ। প্রেসক্রিপশন লিখে 6 মাস বিশ্রামে থাকবার সার্টিফিকেট লিখে দিলেন। ছায়ানটের কর্তা ব্যক্তিরা বললেন, দিক না ট্রান্সফার অর্ডার। হাইকোর্টে কেস করে স্টে অর্ডার করিয়ে নেব। মাসের পর মাস যায়, কারো কোনো উদ্যোগ দেখি না। ওয়াহিদুল সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আপিস করে ফরাশগঞ্জে আমার গানের ছাত্রী ফ্লোরাদের বাসায় সময় কাটিয়ে রাত করে ফেরেন। সময় শেষ হয় এমন সময় ডিপিআই সাহেবের কাছে গেলাম। উনি আবার ভুরু কুঁচকে থাকলেন। জিজ্ঞেস করলাম, আবার 6 মাসের ছুটি নেব? বললেন, দেখুন। আবার বদরুদ্দোজা চৌধুরীর কাছে গেলাম। উনি বললেন, এভাবে আর কতদিন ঠেকাবেন? সার্টিফিকেট লিখেও দিলেন আবার। দিন যায়, মাস যায়। এবার চিফ সেক্রেটারির আদেশে শিক্ষা সচিব লিখলেন, জুলাইয়ের মধ্যে বদলির আদেশ না মান্য করলে কড়া অ্যাকশন নেওয়া হবে। বিছানার তলা থেকে হোল্ডাল বার করে ধুলো টুলো ঝেড়ে বিছানা গোছাতে লাগলাম। সুটকেসে কাপড় চোপড় ভরতে থাকলাম। সন্ধ্যার পরে সাভারের ইদ্রিস কাকা এসে আয়োজন দেখে জিজ্ঞাসা করলেন, কি করবা? সরকারি আদেশ দেখলেন, শেষে বললেন, চলো পরশুদিন আমি তোমারে দিয়ে আসি। হাঁপ ছেড়ে বাঁচলাম। রংপুর কেমন করে যাই তাই জানি না। রাতে ঘরে ওয়াহিদুল সব দেখে শুনে বলল, ভালোই হলো, কাকার সঙ্গে চলে যাও। ব্যাস ওই পর্যন্তই। রুচিরার তখন 10 বছর বয়সও হয়নি। আলাদা চেয়ারে না বসে তখনও আমার কোলেই বসে খায়। সব ছেড়ে ছুঁড়ে এক সকালে রংপুর রওনা হলাম। এ বিষয়ে সত্যেন্দার পরামর্শ শুনেছিলাম। উনি বলেছিলেন, তুমি চাকরি ছাড়লেই সরকার তোমাকে অ্যারেস্ট করবে। জেল জীবন তোমার জন্য নয়, তুমি সহ্য করতে পারবে না। ততদিনে আমি সত্যেন্দাকে ফ্লোরা আর ওয়াহিদুলের বিষয়টা জানিয়েছি। উনি বললেন, এতদিন এসব সহ্য করলা কেমনে? সত্যিই আর সহ্য করা যাচ্ছিল না। ওয়াহিদুল আমাকে প্রথমে জানিয়েছিলেন, ফ্লোরা না থাকলে তুমিও নাই। এখন জানিয়েছেন, ফ্লোরা না থাকলে তুমিও নাই, ছেলেমেয়েরাও নাই। রংপুর যাবার আগে ইদ্রিস কাকা বলেছিলেন তার এক চেনা বাসা আছে, সেখানেই রাতটা থাকা যাবে। রাত 9:30টার দিকে স্টেশনে নেমে কাকা বলেন, চলো আমরা সার্কিট হাউসে গিয়ে একটা রুম নিয়ে থাকি। আমার চোখ ছানা বাড়া, দম আটকে আসছে। বললাম, আপনি যে বললেন আপনার জানাশোনা কার বাসায় থাকা যাবে। যা হোক, তখন রিক্সা ভাড়া করে সেই বাসার দিকে রওনা হওয়া গেল। পরদিন বেলা 9টা নাগাদ কারমাইকেল কলেজে আমাকে পৌঁছে দিয়ে কাকা ফিরে গেলেন ঢাকায়। প্রিন্সিপাল নাসিমউদ্দিন আহমেদ সাহেব আব্বুর ফিজিক্সের ছাত্র, খুব সমাদর করলেন। নিয়ম ছিল বিভাগের সিনিয়র ব্যক্তি বিভাগীয় চেয়ারম্যান হবেন। দেখা গেল ওখানকার চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমানের চেয়ে আমি বেশ খানিকটা সিনিয়র। সেই ভদ্রলোক এবং প্রিন্সিপাল সাহেবও যেন ভালো বোধ করলেন না এই খবর জেনে। ফজলুর রহমান আবার কলেজ পরিচালনায় তার ডান হাত ছিলেন। প্রথমবার যখন ক্লাস রুটিন তৈরি করলাম,
তিনি আমাকে সহায়তা না করে হাত গুটিয়ে থাকলেন। কলেজ আপিসের কিছু কাজ তাকে করতে হয় বলে ক্লাস থেকে তাকে কিছু ছাড়ও দিতে হলো। বাবা মার কাছ থেকে শৃঙ্খলার বোধ পেয়েছিলাম বলে রুটিন করা কঠিন হলো না। 69 সালে ওখানে কাজে যোগ দেবার পরেই ঢাকাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ ঘটল। সভাপতি শোকবার্তা লিখে পাঠানোর দায়িত্ব হলো আমার। আমি বিভিন্ন ভাষাতাত্ত্বিকের সঙ্গে তার তুলনা করে বিজ্ঞপ্তি তৈরি করলে নাসিমউদ্দিন সাহেবের ভুরু কুঁচকে গেল। কিছুদিনের ভেতরেই তিনি জেনে গেলেন রংপুরে আমার পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে আমার বাঙালি সংস্কৃতি চর্চা ও প্রচারের ফলে। বাস্তবে উনি ছিলেন পাকিস্তান সরকারের একনিষ্ঠ সেবক। ফলে পরিস্থিতি গেল পাল্টে। রংপুরে থাকতে ছায়ানটের কবে কোন অনুষ্ঠান হবে পরিকল্পনা করে পাঠাতাম। ওয়াহিদুল মহড়া দিয়ে গুছিয়ে তুলতেন। টেলিভিশন প্রোগ্রাম করতে ঢাকাতে আসতে হতো। একই সঙ্গে ছায়ানটের অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি শেষে মঞ্চায়ন করে ফিরে যেতাম। রংপুর রেডিওর সঙ্গেও যোগাযোগ হয়েছিল। মাসে একবার অন্তত সেখানে গিয়ে গান করতাম। কারমাইকেল কলেজ থেকে রেডিও স্টেশনের দূরত্ব 6 মাইল। রিকশা নিয়ে ঠুকুর ঠুকুর করে যাওয়া আসা ছিল যন্ত্রণাদায়ক। তাই কিছুদিন পর রেডিওতে গান গাওয়া ছেড়ে দিলাম। কারমাইকেল কলেজে বাংলার এক অধ্যাপিকাকে নিয়ে সংকট হয়েছিল। দুপুরের দিকে খবর পেলাম ছেলেরা তাকে ক্লাসরুমে তালা দিয়ে আটকে চলে গেছে। কলেজের মূল ভবনে প্রশাসনিক কাজ ছাড়া অনার্সের ক্লাস আর বিএ পাসের ক্লাস হতো। অধ্যাপিকা মাঠের ওপারের ভবনে আটক হয়েছেন। ছুটতে ছুটতে গিয়ে দেখি ক্লাসরুমের দরজা খোলা, ছাত্রদের আর অধ্যাপিকারও পাত্তা নেই। পরদিন ওই ক্লাস আমি নিজেই নেব ঠিক করলাম। একদিন বাসাতে বেয়ারা পাঠিয়ে নাসিমউদ্দিন সাহেব আমাকে ডেকে পাঠালেন। ছুটে গেলাম। আমি বসতে বলে আমার সিআর কনফিডেন্সিয়াল রিপোর্ট দেখতে দিয়ে বললেন, ডিপিআই জানিয়েছেন কারো বিরুদ্ধে খারাপ সিআর দিলে সেটা তাকে দেখিয়ে তার লিখিত জবাবও ডিপিআইকে পাঠাতে হয়। ইংরেজিতে লেখা সেই রিপোর্টে প্রিন্সিপাল লিখেছেন আমি নাকি এভেসিভ, অর্থাৎ কোনো দায়িত্বই নিতে চাই না এবং অর্থের প্রতি আমার লোভ আছে মনে হয়। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আমি কোন কাজ এড়িয়ে গেছি? আর আমার অর্থলোভ কিভাবে জানা গেল? বললেন, কেন, আপনি রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, রংপুর রেডিওতে গিয়ে গিয়ে প্রোগ্রাম করেন। রাজশাহী আর চট্টগ্রামে কবে গেলাম? আর রংপুর রেডিওর অফিস দূরে বলে সেখানেও তো গান গাইতে যাই না। উনি বললেন, তবে যে রেডিও খুললে সব জায়গাতেই আপনার গান শুনি। আমি বললাম, সে তো ঢাকা রেডিও থেকে অন্যান্য কেন্দ্র থেকে রেকর্ড করা গান নিয়ে বাজায়। বললেন, ঠিক আছে, আপনার লিখিত বক্তব্য জমা দিন। ঘরে ফিরে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদলাম কিছুক্ষণ। জীবনে কখনো আমি ফাঁকিবাজ বা লোভী এ নাম কখনো পাইনি। খবর জেনে ঢাকা থেকে ছায়ানটের ছাত্র বেনু আর ওর বন্ধু গান পাগল কামাল সিদ্দিকী এলো রংপুরে। কি বলেই বা আমাকে সান্ত্বনা দেবে? ঢাকায় চলে এলাম ডিপিআইয়ের সঙ্গে কথা বলতে। তিনি বললেন, আপনি যে ছায়ানট থেকে পয়সা কড়ি না নিয়ে স্বেচ্ছাসেবা করছেন সেটার একটা সার্টিফিকেট জমা দিন। শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ছিলেন ছায়ানটের গানের ছাত্রের বাবা। সেই নাজমুল আবেদিন খান সাহেবের সঙ্গেও দেখা করলাম। সব শুনে তিনি মাথা নিচু করে থাকলেন। আরও একটা অভিযোগ ছিল আমি নাকি কবে ভারতীয় হাই কমিশন থেকে কিসব উপহার নিয়েছি। অনেকক্ষণ মাথা ঘামিয়ে শেষে বের হলো, ঠিকই তো উপহার এসেছিল। ফিরোজা বেগমের গাওয়া নজরুলের গানের লং প্লে রেকর্ডের সঙ্গে আরও কিছু ছিল। আমি বলেছিলাম অসম্ভব, আমি নিতে পারবো না। তখন ওয়াহিদুল বললেন, তুমি স্বাক্ষর করে নিও না, আমিই নেব। তুমি স্বাক্ষর করে নিও না, আমি আর আহসান মুর্শিদ নিচ্ছি। নজরুল গীতির আহসান মুর্শিদও সরকারি চাকরি করে, সেও স্বাক্ষর করল না। ওয়াহিদুলে নিলেন সই করে। এখন এই দুর্ভোগ আমাকে পোহাতে হচ্ছে। যা হোক, প্রয়োজনীয় সার্টিফিকেট জোগাড় করে নিয়ে প্রিন্সিপালের জন্য জবাব তৈরি করা হলো। সেই সময় জাহিদুর রহিম ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক। ওর কাছ থেকেই নেওয়া হলো স্বেচ্ছাসেবার সার্টিফিকেট। একদিন বিকেলে রংপুরের নাট্য আন্দোলনের হোতা কাজী ইলিয়াস সাহেবের বাসায় গিয়েছিলাম। লোক এসেছিল, শুনলাম ওর কাছেই আইবিএর লোক এসেছিল আমার ব্যাপারে প্রশ্ন করতে। বাসায় ফিরতেই
প্রফেসর জাহাঙ্গীর সাহেবের স্ত্রী চোখ নাচিয়ে বলল, পুলিশের লোক এসেছিল আপনার খোঁজে। ভয় হবারই কথা। পরদিন আবার এলেন ভদ্রলোক, ডিভিশনাল ইন্টেলিজেন্স অফিসার। আমাকে দেখে বললেন, কে আপনি? দেখতে এসেছি। আপনার ফাইল পড়বার জন্য আমার ঢাকাতে ওভারনাইট হল্ট করতে হয়েছে। কিছু প্রশ্ন করলেন, কোনোটার জবাব নিজেই দিলেন, যেমন আপনার ছেলের নাম পার্থ। সিএসপি অফিসার আবু জাফর ওবায়দুল্লাহর ছেলের নামও পার্থ। তাতে কিছু আসে যায় না। যাই হোক, রংপুরে আমি থাকতাম একটি মাত্র কক্ষে। দুপাশে দুজন শিক্ষক থাকেন। আগে এটা পুরোটাই ছিল একজনের জন্য। এখন আমি থাকি বৈঠকখানা হিসেবে ব্যবহার্য একটি কামরায়, যার কোনো জানালা নেই, কেবল 6টা দরজা। বারান্দার দুপাশে দুটি দুটি 4টি দরজার উপরের খড়খড়ি খুলে রেখে রাতের বেলা ঘরে বাতাস ঢুকাবার ব্যবস্থা হতো। আর দুপাশের 2 বাসার দিকের একটি একটি করে 2টি দরজা বন্ধ করে রাখা হতো। আমার ওই ঘরে বাইরের লোককে বসানোর জায়গা ছিল না বলে ডিআইও সাহেবকে বসানো হয়েছিল ইতিহাসের জাহাঙ্গীর কবির সাহেবের বাইরের ঘরে। কলেজের পাঠ্য বইয়ে ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতার অনেক শব্দ আর সিয়াম নিয়ে লেখা একটি প্রবন্ধের অনেক শব্দের অর্থ জানা থাকত না বলে আরবির মৌলানা সাহেবের কাছ থেকে জেনে নিতে হতো আমাকে। রাত হওয়াতে গৃহকর্তা ফিরেছেন বাড়িতে। জাহাঙ্গীর সাহেবের বাচ্চারা ঘরে উঁকি ঝুঁকি দিচ্ছিল। তিনি ডিআইওকে বললেন, এদের দিনিয়াত পড়ান্ত আপা। জাহাঙ্গীর সাহেব তাস পিটানো আড্ডাবাজ লোক, ঘরেই থাকতেন না। গৃহিণী রান্নাবাড়া আর ঘর সংসারের কাজ করতেন। অসহায় শিশুদের মুখে মুখে পড়া শিখিয়ে দিতাম। দীর্ঘ কয়েক ঘন্টা কথা হলো, কি বুঝলেন জানি না, চলে গেলেন। কিছুদিন পর ডিপিআই অফিসের এক সাইকেল পিয়ন এসে আমাকে জানালো, সাহেব নাকি আমাকে লোক দেখিয়ে নামাজ পড়তে বলেছেন। বিস্মিত হলাম। মেয়েদের জন্য ইসলামে দেখিয়ে নামাজ পড়বার বিধান আছে কি? আরও জানতে পারলাম, তিনি আমার বিষয়ে রিপোর্টে লিখেছেন, শি ইজ আ হাইলি রিলিজিয়াস লেডি। তার জন্য হেড অফিস থেকে টেলিফোনে ধমক খেতে হয়েছে তার। এখানে তার রিলিজিয়াস শব্দের অর্থ নিষ্ঠাবতী। একটা চিঠি এলো, তাতে বলা হয়েছে আমাকে 3 মাসের জন্য আন্ডার সার্ভিলেন্স থাকতে হবে। ঢাকায় যাবার আগে রংপুর পুলিশ কর্তৃপক্ষকে টেলিফোনে জানিয়ে যেতে হবে সেখানে আমি কোন ঠিকানায় থাকব। আবার রংপুরে ফিরে পুলিশকে ফোনে খবর দিতে হবে যে আমি ঢাকা থেকে রংপুরে এসেছি। একবার রংপুরে ফিরে ফোন করতেই ওপাশ থেকে কড়া গলায় জবাব এলো, আমার দেওয়া ঢাকার ঠিকানায় নাকি আমাকে পাওয়া যায়নি। রংপুর ঢাকা যাতায়াতের সময় পথে পাকিস্তান আর্মির চলাফেরা দেখতাম খুব। দুর্যোগ ঘনিয়ে আসছে টের পাই। 3 মাস পার হয়েছিল কি হয়নি জানি না। এর মধ্যে বঙ্গবন্ধুর আন্দোলন তুঙ্গে উঠল। বিবিসি আর ভয়েস অফ আমেরিকার খবর শুনে পরিস্থিতি জানতে পারি। অন্য পাশে সংলগ্ন বাসার কেমিস্ট্রির অধ্যাপক কালাচাঁদ রায় সময় মতো রেডিও খুলে খবরগুলো শোনান। কলকাতা রেডিওর খবর শুনে বলেন, ওখানে তো ভয়ানক অশান্তি, নকশাল্লা নির্বিচারে মানুষ খুন করছে যখন তখন। পাকিস্তানে আমরা ভালো আছি। শেষ পর্যন্ত সেই ভদ্রলোক কেমন ভালো ছিলেন তা পরে জানতে পারি। ততদিনে বঙ্গবন্ধু আপিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিয়েছেন। মার্চের 1 তারিখে কলেজে কি একটা পরীক্ষার ডিউটি ছিল, গিয়ে দেখে এলাম জনমানুষ্য নেই। ঘরে বসে বই পড়ছি, হঠাৎ একটা ছাত্র ছুটে এসে আমাকে বলল, বোতল আছে? বোতল? মেঝেতে একটা বোতল রাখা ছিল, ছুটে গেল সেদিকে। বাধা দিয়ে বললাম, বোতল কি হবে? বলল, পেট্রোল ভরে নিয়ে যাব। জানতে পারলাম ছাত্রদের মিছিল যাচ্ছিল শহরের দিকে। হঠাৎ একটা বিহারি বাড়ির দোতলা থেকে মাথার উপর দিয়ে চলে যাওয়া ইলেকট্রিসিটির তারে গুলি করা হয়েছে, যাতে মাথার উপর তার পড়ে মিছিলের ছেলেরা বিদ্যুতায়িত হয়। ওই বাড়িতে আগুন দেব। পেট্রোল কোথায় পাবে? কাল কেমিস্ট্রি ল্যাবের জন্য পেট্রোল এসেছিল সন্ধ্যার দিকে, তখন অফিস বন্ধ ছিল বলে ওটা গ্যারেজে রাখা। আমি বললাম, এই বোতল আমার কাজে, নিতে পারবে না। ছেলেটি নিরস্ত হয়ে চলে গেল। শহরে হুলস্থুল গণ্ডগোল শুরু হলো। 3 মাইল দূর থেকে অস্পষ্ট আওয়াজ শোনা যায়। খবর পাওয়া গেল আগুন জ্বলছে শহরে, বিহারিদের দোকানে, বাড়িতে। সেই রাতে ক্যান্টনমেন্টেও গোলমাল শুরু হলো।
যুদ্ধটা ঢাকার অনেক আগেই রংপুরে আরম্ভ হয়েছিল। থমথমে আবহাওয়া। ঢাকায় চলে যেতে চাই, কিন্তু গাড়ি ঘোড়ার কোনো খবর জানা নেই। 10ই মার্চ বিকেলের পরে ঢাকার দিক থেকে একটা স্টেট বাস এলো দেখা গেল। ভাবলাম তাহলে পরদিন বাস ধরেই ফেরা যাবে। হঠাৎ রাত 10টার দিকে দেখি ঢাকা থেকে ছুটলু আলী জাকিরের ফোক্সওয়াগন ঢুকল আমাদের কম্পাউন্ডে। ছুটলু, কমল সিদ্দিকী, ওয়াহিদুল আরও কে কে যেন মনে হয়, সোনালী ব্যাংকের রফিকও হয়তো ছিল সেই গাড়িতে। আমি তখন ব্যবস্থা করে জাহাঙ্গীর সাহেবের স্ত্রীর কাছেই খাই। মহিলার তড়িৎ ব্যবস্থাপনায় কিছু খেয়ে নিয়ে ওরা গাড়ি নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পড়ল। দিনাজপুরের মন্দির দেখে পরদিন ফিরবে। আমি ফিরতি গাড়িতে ঢাকা ফিরব সেভাবে তৈরি হলাম। বাংলার শিক্ষক রামকৃষ্ণ অধিকারী তার বেতনের টাকা দিয়ে গিয়েছিলেন আমাকে নিউ মার্কেটের সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে। ৭১-এর পাক আর্মি তাকে হত্যা করে। স্বাধীনতার পরে দেশে ফিরলে রামকৃষ্ণের দাদা লক্ষণচন্দ্র অধিকারী ঢাকায় এসে আমাকে খুঁজে পেয়ে সে টাকা নিয়ে যায়। 11ই মার্চ ছোট্টুর সেই গাড়িতে ঢাকার পথে রওনা হলাম। পথে পথে পূর্ব বাংলার মানচিত্র আঁকা পতাকা ওড়ানো, জয় বাংলা স্লোগান আর লাউড স্পিকারে দেশের গান। একটা উৎসবের পরিবেশ লক্ষ্য করলাম। বগুড়াতে একবার নেমে রফিকের মায়ের সঙ্গে দেখা করে আবার উঠলাম গাড়িতে। ঢাকা কলেজের কাছে কলেজ স্ট্রিটের বাসায় পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে গেল। 24শে মার্চ পর্যন্ত প্রতিদিনই অফিস থেকে ফিরে দেশের নানা খবর বলতেন ওয়াহিদুল। 23শে মার্চে জানালেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের সবাইকে দেশ ছেড়ে পালাতে বলেছেন, তিনি নিজে কোথাও যাবেন না। পরিস্থিতি খুবই খারাপ বোঝা গেল। 23শে মার্চ পাকিস্তানের স্বাধীনতা দিবসে রাতে টেলিভিশনে বারবার রেকর্ড বাজছে তো বাজছে, কি একটা গণসঙ্গীতের কোরাস আর ফাহমিদার গাওয়া আজই বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি। একটু অবাক হলাম। রাত 12টা পর্যন্ত এভাবে চলল। পরে রাত 12টা পার হলে পাকিস্তানের পতাকা দেখানো হলো। জামিল চৌধুরীদের জেদ ছিল 23 তারিখে কিছুতেই ওই পতাকা দেখানো হবে না। 25 তারিখ সন্ধ্যায় শহীদ মিনারে ছায়ানটের অনুষ্ঠান হয়। ওয়াহিদুল নাইট ডিউটিতে চলে গেলেন। মর্নিং নিউজে তার চাকরি তখন। জনরব এই যে আজ ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বেরিয়ে শহর আক্রমণ করবে। মানুষজন পথে পথে ব্যারিকেড দিতে শুরু করল। থমথমে অবস্থা চারিদিকে। কালো রাতের খেলা শুরু হলো। প্রচণ্ড শব্দ আর আকাশের লাল নীল রঙের আলো ছুটে যেতে লাগলো বিডিআর লক্ষ্য করে। রান্নাঘর থেকে ভালোই দেখা যাচ্ছিল। সে ঘরে গিয়ে দেখি গ্রাম থেকে আসা কাজের মেয়েটা ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে রয়েছে। ওকে মৌখিক ভরসা দিয়ে শুয়ে পড়তে বললাম। ওরকম তাণ্ডব চলতে থাকলে কি আর ঘুমানো যায়? 25 তারিখ রাত্রি থেকে কারফিউ চলছে। ওয়াহিদুল আপিস থেকে ফিরতে পারেনি। 26 তারিখ ভোরে রেডিওতে শুনি জয় বাংলার পতাকা নামিয়ে ফেলবার নির্দেশ। ছুটে ছাতে গিয়ে পতাকা নামালাম। সেখান থেকে দেখতে পেলাম রাস্তায় আর্মির লোকেরা কিছু বাঙালিকে দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে দৌড় করাচ্ছে। ভয়ে বিকৃত গলায় ওরা স্লোগান দিচ্ছে। নেমে এসে জানলা থেকে উকি দিয়ে দেখি গলির ভেতরে সার দিয়ে দাঁড়ানো ট্যাক্সির ড্রাইভারদেরকেও টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে বড় রাস্তায়। রেডিও শুনে দিন কাটল, রাত গেল। ওয়াহিদুল তখনও ফেরেননি। পরদিন ভোরে 12 বছর বয়সী পার্থকে বললাম দেয়াল টপকে পাশের বাড়ি গিয়ে মর্নিং নিউজ অফিসে খবর নিতে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল ও বাড়িতে খালি দারোয়ান আছে, বাড়ির লোকজন কেউ নেই, টেলিফোনের লাইন কাটা। বাড়িটা ছিল সেকেন্দার ইন্ডাস্ট্রির বিহারি মালিক। পরে জেনেছিলাম উর্দু ভাষী লোকদের আগে থেকে সতর্ক করা হয়েছিল। আর ধানমন্ডি এলাকার ফোনের লাইন সবই কেটে দেওয়া হয়ে গিয়েছিল। পরে শুনেছি এই এলাকার সমস্ত কিছু ধ্বংস করবার পরিকল্পনা ছিল সামরিক কর্তাদের। 27 তারিখ সকালে কারফিউ উঠে যেতে ইদ্রিস কাকা এলেন। উনি কাছেই ঢাকা কলেজের পেছনের আরেকটা বাড়িতে ভাড়া থাকতেন। বিডিআরের আক্রমণটা আরও কাছ থেকে দেখেছেন। কাকার চেহারা বিধ্বস্ত। বললেন, তোমাদের গাড়িটা দাও, বাচ্চাগুলোরে জিরাব রেখে আসি। আমি বললাম, তাহলে আমার বাচ্চাদেরও নিয়ে যান। এমন সময় ওয়াহিদুল ঢুকলেন। খবর পেলাম জগন্নাথ হল ধ্বংস হয়ে গেছে,
প্রভোস্ট গোবিন্দদেবকে মেরে ফেলেছে, আর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা গুলিবিদ্ধ হয়ে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে। কাকা গাড়ি নিয়ে নিজের ছেলে মেয়েদের আনতে চলে গেলেন। দুদিন স্নান খাওয়া নেই। ওয়াহিদুল স্নানে গেলেন। আমি ছেলে মেয়েদের পাঠাবার জন্য ব্যবস্থা করতে লাগলাম। গয়না পরি না কখনোই, একটু আধটু যা ছিল বড় মেয়ে অপালাকে বুঝিয়ে দিলাম। ওর তখন 13 বছর পূর্ণ হয়েছে। কাজেই ওকে মেয়েদের বয়সোচিত কিছু সাবধানতার বিষয়ে সতর্ক করে দিতে হলো। কাকা বাড়ির সবাইকে নিয়ে এলে সকলে রওনা হয়ে গেল। ওয়াহিদুলও পরিস্থিতি বুঝবার জন্য বেরিয়ে গেলেন। বেলা 3টে নাগাদ ছোটলুর সেই ফোক্সওয়াগন আমাদের বাসায় এলো। ড্রাইভার বলল, সাহেব বলে দিয়েছেন ঢাকা থেকে সরে যেতে। কোথায় যাব? একমাত্র সাভারি ভরসা। কাজের মেয়েটিকে নিয়ে রওনা হতে হলো তাড়াহুড়া করে। কারফিউ পড়ে যাবে আবার। কিছু চাল, ডাল, তেল, নুন আর কেরোসিন নিয়ে নিলাম। উমা, মিরপুরের ব্রিজের আগেই ব্যারিকেড দেওয়া হয়েছে। ডান দিকের একটা রাস্তা দিয়ে এগিয়ে নদীর ধারে পৌঁছে দেখি সেখানেই আমাদের ফিয়াট 1100D রাখা আছে। কাকারাও ওই পর্যন্ত এসে নৌকা করে ওপারে গেছেন। ছোটলুর গাড়ি ছেড়ে নৌকা করে নদী পার হলাম। সেখান থেকে জিরাবগ্রাম এত দূরে যে রিক্সাওয়ালারা নিতে চায় না। বেশি ভাড়া দিয়ে 2টো রিক্সা নিয়ে সন্ধ্যার পরে পৌঁছালাম কাকাদের গ্রামে। বাড়িতে গিয়ে দেখি কাকারা নেই ওখানে। আর আমার বাচ্চারা? ঘরে ঢুকবার মুখে গরম বাতাসের ঝাপটা লাগলো। অন্তত 40 জন মানুষ আশ্রয় নিয়েছে ওখানে। এক আধপাগলা বয়সী মহিলা কটকট করে বলতে লাগলো, আপনারা ফরান লইয়া ফালাইয়া এলেন, চেয়ারম্যানকে থুইয়া এলেন কই? যতই বলি আমার বাচ্চারাও তোর সঙ্গে কে শোনে কার কথা। রাতে ডাল আলু ভর্তা দিয়ে অতগুলো মানুষের ভোজন হলো, কিন্তু রাত গেল, সকাল গেল, ইদ্রিস কাকার খবর নেই। বেলা 10টার পর এক ট্রাকে চড়ে কাকা কাকি সব ছেলেমেয়েরা এসে পৌঁছালেন। মিরপুরের চেয়ারম্যান, আশুলিয়ার চেয়ারম্যান দেয়ান মোহাম্মদ ইদ্রিসকে পেয়ে রাতে পোলাও কোরমা, সকালে পরোটা মাংস খাইয়ে তবে তারা ছেড়েছেন। বাড়ির ভিড় থেকে কাকা কি করে যে সামাল দেবেন তাই ভাবতে লাগলেন। কাকাদের গ্রামেই একটা মাটির ঘরের কিছু সংস্কার করে ছেলে মেয়েদের নিয়ে আমার থাকবার ব্যবস্থা হলো। 2 দিন পরে স্কুলের ছেলেরা এসে বেড়া তুলে একটা স্নানের ঘর করে দিল আমার জন্য। পাশেই একটা কুয়া কাটানো হয়েছিল কদিন আগে। সে বছরে পয়লা বৈশাখ কেটেছিল এই মাটির ঘরে। 15ই এপ্রিল ছিল সেদিন। স্বাধীনতার পরে বাংলা একাডেমি বাংলা ক্যালেন্ডার পাল্টে প্রথম 5 মাসে 31 দিন আর পরের 7 মাসে 30 দিন করেছিল বলে এখন প্রতি বছর 14ই এপ্রিলে পয়লা বৈশাখ হয়। আগে কখনো 14, কখনো 15 এপ্রিলে পয়লা বৈশাখ পড়তে দেখেছি। যাই হোক, সেদিন আমি ঘরে বসেই পূর্ব দিকে মুখ করে শিশুদের নিয়ে অনেকগুলো গান গাইলাম পরপর। কাজের মেয়েটি সঙ্গে ছিল বলে লাকড়ির চুলোতে রান্নার কাজ করত দিব্যি। তবে কুয়া থেকে পানি তুলবার অভ্যাস ছিল না। নদীর দেশের মানুষ তো। অপালা ছিল ডাকাত মেয়ে। রান্নার পানি, গোসলের পানি সব তুলত অকাতরে। আর বিশাল একটা আম গাছের একদম উপরে চড়ে চুপ করে বসে থাকত। কাকার কিছু গুণের কথা আমার বলা উচিত। দীর্ঘকাল আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান থেকে ইদ্রিস কাকা গ্রামের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন। জিরাবতে একটা স্কুল তো করেছিলেনই, সাম্প্রদায়িক দাঙ্গার সময় তার ভূমিকা ছিল অনেক বড়। ওয়াহিদুলের বাবার ইলেকশনের সময় কাজ করে তিনি ওই পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ হয়েছিলেন। ওয়াহিদুলকে দারুণ স্নেহ করতেন। ওর বাবা এটি মাজহারুল হক ছিলেন মুসলিম লীগের সমর্থক, কিন্তু ওয়াহিদুলের প্রভাবে তিনি ক্রমে ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত হন। 1964 সালে মুনিম খান আদমজির অবাঙালি শ্রমিকদের দিয়ে ভয়াবহ দাঙ্গা ঘটিয়েছিলেন। সেই সময় সাভারে আহত হিন্দুদের জন্য ক্যাম্প করে আশ্রয় এবং সব ধরনের সাহায্য করা হয়েছিল কাকার খরচে। ওয়াহিদুল তখন ছাত্র ইউনিয়নের ছেলেদের সঙ্গে ওঠা বসা করতেন। সেই সূত্রে মেডিকেল কলেজের ছাত্রদেরকে তিনি আহতদের চিকিৎসার কাজে টেনে এনেছিলেন। সেই দলে ছাত্র ইউনিয়নের রেজা আলী, মেডিকেলের ছাত্রদের সঙ্গে সরওয়ার আলী, আর ছিল নজরুল ইসলাম। আহতদের কাউকে কাউকে ঢাকায় আমার বাসায় রেখেও চিকিৎসা করানো হতো। একটা মেয়েকে গালের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করতে হতো।
ওর চোখের পাতাও ফাঁক হয়ে গেছিল। কদিন পরে চোখের পাতা সেলাই করিয়ে এনেছিল ওরা। হাসপাতালের সার্জন লিপি তো একদিন আর পরপর 2 রাত এক টানা অপারেশন করেছিল আহতদের। লিপি আমার বান্ধবী বিথির ছোট বোন। স্বর্ণ নামে এক মেয়ে ছিল আমার ফ্ল্যাটে। ওর মাথার পেছনের দিকে কোপ লেগে বেশ খানিকটা উড়ে গেছিল। ভোঁতা দা নিয়ে দাঙ্গা করেছিল বলে প্রাণে বেঁচে গেছে। 1-1.5 বছরের মেয়ে একসময় এলো। ওর নাম জিজ্ঞেস করলে এদিক ওদিক তাকায় আর বলে কানন। আমরা ওকে কানন বলে ডাকতে লাগলাম। একদিন স্বর্ণ বলল ওর নাম তো কানন না, ওর দিদির নাম কানন। এদিকে রেজা আলীর সঙ্গে মেয়েটির খুব ভাব হয়ে গেল। রেজা তো ওকে পালক নেবে বলে ঠিকই করে ফেলল। নিজেদের বাড়ি থেকে মাকে দেখিয়ে টেখিয়ে নিয়ে এলো। হঠাৎ একদিন খবর পাওয়া গেল টাঙ্গাইলের হাসপাতালে দাঙ্গায় আহত শিশুটির মা চিকিৎসাধীন আছে। রেজারা দল বেঁধে গাড়ি করে টাঙ্গাইলের হাসপাতালে নিয়ে গেলে মাকে দেখতেই ওই বাচ্চা দৌড়ে তার কাছে চলে গেল। জানা গেল ওর মা ছাড়া কানন টানন কেউ আর বেঁচে নেই। সাভারের এক ঘটনাতে কাকা নায়ক হয়ে গেলেন। একদিন নদীর ওপারে বিহারিরা জমায়েত হয়েছে, এপারে এসে ক্যাম্প আক্রমণ করবে। কাকা কিছু পুলিশ এনে রেখেছিলেন জিরাবতে। দেখলেন ওদের কোপানোর ওস্তাদ ওদিকে কোথাও কুপিয়ে এসে দরাম করে মাটিতে শুয়ে পড়ল। অন্যরা তার হাত পা টিপে দিতে লাগল। তারপর নৌকায় চড়বে এমন সময় কাকা পুলিশকে ফায়ার করতে বললেন। তিনি নিজেও গুলি করে কটা বিহারিকে ফেলে দিতেই বাকিরা ঊর্ধ্বশ্বাসে পিছন ফিরে দৌড় দিল। আরও একবার আহতদের ভেতরে বেশ কিছু লোক মারা যাওয়াতে বড় একটা গর্ত খুঁড়ে তাদের মাটি চাবার দেবার আয়োজন হচ্ছিল। ব্যস্ত ইদ্রিস কাকা মৃতদেহের কাছ দিয়েই ছোটাছুটি করছিলেন। হঠাৎ তার লুঙ্গিতে টান পড়াতে তাকিয়ে দেখেন শ্বাসনালী কাটা পড়া একটা মেয়ে ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলবার চেষ্টা করছে। কাকা তো আটকে উঠলেন। এক্ষুনি তো সবাইকে গর্তে ফেলে মাটি দেওয়া হচ্ছিল। মেডিকেল কলেজে নিয়ে এসে ওর গলা সেলাই করিয়ে নিতেই সে সুস্থ হয়ে গেল। মেয়েটিকে ফিরিয়ে নেবার সময় কাকা আমার আজিমপুরের ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে খবর পাঠালেন, মিনু দেখা যাও, মরারে বাসায় আনছি। মেয়েটা মুখে কাপড় চাপা দিয়ে মিটিমিটি হাসছে। তখন মনে হলো ব্যক্তি মানুষের কত দোষী থাকে, তবে তার ভেতরেও অনেক মহৎ গুণও অনেক সময় লুকিয়ে থেকে যায়।